নমস্কার। পজিটিভ বার্তার পর্দায় সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আমরা চলে এসেছি প্রতিদিনের মতো আপনাদের সাথে কিছুটা সময় কাটাতে, কথা বলতে, বিভিন্ন ধরনের সচেতন বার্তা আপনাদের সকলের মাঝে পৌঁছে দিতে। আজকে আমাদের এই অনুষ্ঠানের যে মূল বিষয়বস্তু তা হলো বিশ্ব স্তন্যপান দিবস। এবং আপনারা সকলেই জানেন এই দিবসটির কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো, বিস্তারিত জেনে নেব। আজকে আমাদের মাঝে যে বিশিষ্ট ব্যক্তি উপস্থিত রয়েছেন উনি হলেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর নীলাঞ্জন মজুমদার স্যার। আজকে স্যারের সাথে আমরা সেই বিষয়ে আলোচনা করব। আপনারা আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। নমস্কার স্যার। পজিটিভ বার্তায় আপনাকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। কেমন লাগছে বলুন পজিটিভ বার্তাতে এসে? খুব ভালো লাগছে আমার পজিটিভ বার্তাতে এসে। আর আমি এই সেশনটার জন্য প্রিপেয়ার ছিলাম যে কি এই যে ব্রেস্ট ফিডিং উইকটা যে আসছে এখন যে চলছে এটার উপরেই আজকে ডিসকাশনটা এগিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আমাকে এখানে অ্যালাউ করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ব্যস্ত সময় থেকে কিছুটা সময় আমাদের এই পজিটিভ বার্তাটা দেওয়ার জন্য। এবারে জেনে নেব স্যার যে আজকে যে এই যে বিশ্ব স্তন্যপান দিবস সপ্তাহ চলছে, সেই সপ্তাহের কি গুরুত্ব রয়েছে? তো অগাস্টের প্রথম উইকটা যেটা 1st to 7th অগাস্ট যেটা, এটা ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক বলে আমরা জানি এটাকে। এটাতে প্রথম এক সপ্তাহ যে অগাস্টের, এটাতে আমরা কেন এটাকে মানি, কারণ কি যে কমন মানুষদের মধ্যে যে নলেজটা আছে ব্রেস্ট ফিডিং এর উপর, এটার ব্যাপারে একটু আমাদের ডিটেলসে বলা উচিত সবাইকেই, যাতে সবাই জানে এটার ইম্পর্টেন্স কতটুক, স্তন্যপানের ইম্পর্টেন্স কতটুক, আর সবাই যাতে এটাকে এনকারেজ করে। এটার জন্যই এই সপ্তাহটা আমরা খুব মানে জোর দেই। আমাদের ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স থেকে প্লাস WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেখান থেকে এটা মেইন চালু করে, তো কমন মানুষদেরকে এটার উপরে অ্যাওয়্যার করাই আমাদের মেইন উদ্দেশ্য। তাই আমরা এই উইকটা পালন করি, যাতে আমরা বেশি থেকে মানুষ এটা জানতে পারে। আচ্ছা, ধন্যবাদ স্যার। অনেক ভালো, অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন। এবারে জেনে নেব যে এই যে মায়ের দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতায় কতটুকু গুরুত্বপূর্ণ? তো ব্রেস্ট মিল্ক যেটা আমরা যেটাকে খুব প্রমোট করি প্রথম 6 মাস, আমরা সবসময় বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে হলো প্রথম বাচ্চা জন্ম হওয়ার পর থেকে যত তাড়াতাড়ি পারি আমরা ব্রেস্ট ফিডিং স্টার্ট করি। আর এটা যাতে প্রথম 6 মাস পুরো এক্সক্লুসিভ থাকে, মানে ব্রেস্ট মিল্ক ছাড়া যাতে আর অন্য কিছু না দেওয়া হয়, এটাই আমরা ট্রাই করি দেওয়ার, মানে বলার জন্য সবসময়। তো এটার অনেক গুরুত্বপূর্ণতা আছে। ব্রেস্ট মিল্কটা যেটা, এটা কিন্তু স্পেসিফিক টু হিউম্যান বাচ্চার জন্য আর কি। তো প্রত্যেকটা স্পিসিসের আলাদা আলাদা ব্রেস্ট মিল্ক থাকে। তো হিউম্যান মিল্ক যেটা আছে এটাতে এডুকেট অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, তারপর ফ্যাট, যেগুলো খুব ইম্পর্টেন্ট বাচ্চার ওভারঅল ডেভেলপমেন্টের জন্য, এগুলো একদম এডুকেট, যতটুকু বাচ্চার দরকার এতটুকুই আছে। একটা বাচ্চা যেমন টার্ম হতে পারে, প্রিটার্ম হতে পারে, মানে টাইমে জন্মাতে পারে, টাইমের আগে জন্মাতে পারে। তো টাইমে যে বাচ্চা জন্মাচ্ছে, টার্ম বেবি যেটাকে আমরা বলি, ওদের জন্য যতটুকু দরকার প্রোটিন বা কার্বোহাইড্রেট বা ফ্যাট যেটা আছে, মার ব্রেস্ট মিল্ক কিন্তু ওই রকম ভাবে সিক্রেট করে। ঠিক তেমনি প্রিটার্ম বাচ্চা যদি হয়, সময়ের আগে যদি হয়ে যায়, ওর আরো বেশি প্রোটিন লাগে, বেশি যাই লাগে, ব্রেস্ট মিল্কটা ওইভাবেই সিক্রেট করে। তো তাই এগুলো ছাড়া, প্রোটিন ফ্যাট কন্টেন্ট এগুলো ছাড়া অনেক অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি থাকে ব্রেস্ট মিল্কে, প্লাস অনেক এনজাইম থাকে যেগুলো খুব দরকার ওভারঅল ডেভেলপমেন্টের জন্য, প্লাস পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থেকে শুরু করে অনেক কিছু থাকে। অনেক কিছু রোগ প্রতিরোধ থেকে আমাদেরকে বাঁচায় এই ব্রেস্ট মিল্ক। তো এই জন্য আমরা সবসময় প্রথম 6 মান্থস যাতে বাচ্চা শুধুই ব্রেস্ট মিল্ক খায়, এটার জন্য আমরা সবসময় ট্রাই করি। স্যার, মানসিক এবং শারীরিক ভাবে বৃদ্ধির কি উপায় রয়েছে এটার মাধ্যমে? তো শারীরিক ভাবে যেটা বললাম যে এডুকেট অ্যামাউন্ট অফ প্রোটিন থাকে ব্রেস্ট মিল্কে, কার্বোহাইড্রেট যতটুকু দরকার বাচ্চার এতটুকু রয়েছে, ফ্যাটস রয়েছে খুব ইম্পর্টেন্ট ফ্যাটস গুলো, যেমন পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেগুলো নার্ভাস সিস্টেম যেটা বাচ্চার, এটা মাইলিনেশনে হেল্প করে। মাইলিনেশন মানে হলো এটা কিভাবে বড় হচ্ছে, এটা ডেভেলপমেন্টের জন্য যতটুকু দরকার এতটুকুই রয়েছে ব্রেস্ট মিল্কে। তো এগুলো যদি খুব ভালো মতো বাচ্চা যদি ব্রেস্ট মিল্ক নেয়, তাহলে এগুলোর অ্যামাউন্ট
বা কোয়ান্টিটিটা যেটা থাকে এগুলো বাড়ে, আর বাচ্চার ডেভেলপমেন্টও ওইভাবে হয়। প্লাস যে ইমিউনোগ্লোবুলিন আমরা বলছিলাম, যে ইমিউনোগ্লোবুলিন এ থাকে ব্রেস্ট মিল্কে, এটা যদি ব্রেস্ট মিল্ক থেকে মার থেকে বাচ্চার কাছে যায়, তো ইমিউনোগ্লোবুলিনটা যেটা, এটা অনেক কিছু প্রিভেন্ট করে বাচ্চার অনেক, যে কোনো ইনফেকশন বা অনেক কিছু থেকে বাঁচায় বাচ্চাকে। খুব কমনলি আমরা যেটা দেখি, ব্রেস্ট মিল্ক বাচ্চাদের ডায়রিয়ার এপিসোড অনেক কম হয়, নিউমোনিয়া অনেক কম হয়, কানের ইনফেকশন অনেক কম হয়, পরে অ্যালার্জি বা অ্যাজমা যে জিনিসটা, এগুলো অনেক কম হয় যদি বাচ্চা প্রথম 6 মাস পুরোপুরি ব্রেস্ট ফিডিং করে। তো স্যার, একজন সদ্যজাত শিশুর ঠিক জন্মানোর কতক্ষণ পর সেটা করানো দরকার? তো আমরা যেটা বলি, যত সম্ভব আগে যাতে বাচ্চাকে দুধ খাওয়ানো হয়, তো পজিটিভলি আমরা ট্রাই করি যে 1 ঘন্টার মধ্যে যাতে প্রথম আচ্ছা। ডেলিভারি হওয়ার পরেই যাতে বাচ্চাকে দুধ দেওয়া হয়। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ কি, প্রথম কিছু ঘন্টা বা প্রথম কিছু দিন কোলোস্ট্রাম বলে একটা জিনিস আছে, যেটা হাই ইন ফ্যাট, হাই ইন প্রোটিন, যেটা সিক্রেশন হয়। তো এটা যদি বাচ্চাকে দেওয়া যায়, এটা খুব ইম্পর্টেন্ট, বাচ্চাকে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি এটাও ওভারঅল ব্রেন ডেভেলপমেন্ট প্লাস গ্রোথের জন্য খুব দরকার। তো আমরা সবসময় চাই কোলোস্ট্রামটা বাচ্চা যাতে পায়, তাই যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাকে ব্রেস্ট মিল্কে যাতে শিফট করা যায়। তো এই জন্য বাচ্চাকে দিয়ে টানাতে লাগবে প্রথম 1 ঘন্টা। এবার এটা নর্মাল ডেলিভারি হলে 1 ঘন্টা বলি, সিজারিয়ান হলে 3 to 4 আওয়ার্স আমরা ওয়েট করতে পারি, কিন্তু ট্রাই করতে লাগবে যত সম্ভব আগে যাতে আমরা বাচ্চাকে ব্রেস্ট মিল্ক দিতে পারি। কিছু সংখ্যক বাচ্চারা যারা মানে ব্রেস্ট মিল্ক নিতে চায় না, তাদের মানে উদ্দেশ্যটা কি, মানে কি কারণে সেটা নিতে চায় না? হুম। ধরুন কিছু সদ্যজাত যারা শিশুরা রয়েছে, তারা 1 মাস বা 1.5 মাস পর কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে দেয়, অনেকে কিন্তু নিতে চায় না, সেটার কি কারণ রয়েছে? তো অনেক কারণ থাকতে পারে বাচ্চা কেন নিচ্ছে না ব্রেস্ট মিল্ক। তো প্রথম কথা হলো, দেখতে লাগবে যে ঠিক মতো খাওয়ানো হচ্ছে নাকি বাচ্চাকে। ল্যাচিং বলে একটা জিনিস আছে, যেটা প্রপারলি করা হচ্ছে নাকি দেখতে লাগে। তো নিপ্পল যেটা আছে, নিপ্পলের সাথে একটা পোর্শন আছে যেটা এরিওলা বলি আমরা মেডিকেল ভাষায়, যে কালো পোর্শনটা যেটা। তো বাচ্চা যদি আমরা দেখি ল্যাচিং এর সময় যে বাচ্চা ঠিক পজিশনে আছে নাকি, তো এরিওলাটার পার্ট যাতে মুখের ভেতর থাকে, শুধু যাতে নিপলটা না সাক করে, এটাই আমাদের মেইন জিনিস কিন্তু যেটা দেখা উচিত। শুধু যদি বাচ্চা নিপল সাক করতে থাকে তাহলে কিন্তু দুধ আসবে না ঠিক মতো, বাচ্চাও ফ্রাস্ট্রেট হয়ে যাবে যে এত সাক করার পরও দুধ আসছে না, ও দুধ ছেড়ে দেবে, খেতে চাইবে না। আচ্ছা। তো এই জন্য আমরা বলি যে প্রপার ল্যাচিং যাতে হচ্ছে এটা দেখি, প্রপার পজিশন অফ বেবি ঠিক মতো আছে নাকি দেখি, বাচ্চাকে ঠিক মতো ধরতে লাগবে, এমন না যে শুধু মাথা ধরলাম, পুরো বডিটাকে সাপোর্ট দিতে লাগবে, বাচ্চা মার দিকে ফেস করতে লাগবে, অ্যাবডোমেন যাতে মার দিকে ফেস করে, নাকটা যাতে নিপলের লেভেলে থাকে, আর দেখতে লাগবে মেইন যে এরিওলার পার্টটা যাতে, ম্যাক্সিমাম পার্টটা যাতে মুখের ভেতর থাকে, তাহলেই বাচ্চা ইজিলি টানতে পারবে, আর ব্রেস্ট মিল্কও ততটুকু সিক্রেশন হবে। অনেক সময় আরো কারণ থাকে ব্রেস্ট মিল্ক না খাওয়ার। তো একটা যেটা আরো ইম্পর্টেন্ট কারণ, নাক বন্ধ থাকা। বাচ্চাদের যে নাকের ছিদ্রগুলো আছে এগুলি খুব ছোট থাকে প্রথম কয়েক মাস অন্তত। তো এটাতে কিছু সিক্রেশনস বা নর্মাল সিক্রেশনসও যদি কিছু থাকে ওখানে, তাহলে অবস্ট্রাক্ট হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। তো নাক যদি বন্ধ থাকে, আবার এদিকে দুধ খাওয়ার সময় মুখও বন্ধ হয়ে যাচ্ছে, তো ও শ্বাস নিতে পারে না। তো শ্বাস না নিতে পারলে ও মুখটা ছেড়ে দেবে, তো তখন মারা ভাবে যে দুধ খাচ্ছে না, কিন্তু আসলে কিন্তু নাক বন্ধ দেখে দুধ খেতে পারছিল না। আচ্ছা। তো তাই আমরা বলি নাকে স্যালাইন ড্রপ থাকে বাচ্চাদের, যেগুলোর কোনো সাইড এফেক্ট থাকে না, এগুলো কিন্তু যতবার ইচ্ছে ততবার দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো প্রতিবার আমরা বলি ব্রেস্ট ফিডিং এর আগে নেজাল স্যালাইন ড্রপ যেটা নাকে দিয়ে, যাতে নাকটা যাতে ক্লিন থাকে, ক্লিন থাকলে এরপর আপনি ব্রেস্ট মিল্কটা আরামসে খেতে পারে বাচ্চা। আরেকটা কারণ যেটা বাচ্চারা খায় না, এটা হলো মুখে যদি কোনো ইনফেকশন থাকে, বা ওরাল থ্রাশ বলি আমরা যেটা, মুখের যদি কোনো ইনফেকশন থাকে তাহলে সাক করতে গেলেই ওখানে খুব ব্যথা করে। তো এইসব কিছু কারণ থাকে যেগুলোর জন্য বাচ্চা যদি থাকে, আমাদের ঠিক মতো দেখতে লাগে যে কি প্রবলেমের জন্য খেতে পারছে না। তো যদি কিছু ঠিক প্রবলেম থাকে তাহলে ওইগুলিকে অ্যাড্রেস করলে অনেকটা ঠিক অনেক হয়ে যায়। ক্ষেত্রে আমরা যেটা শুনতে পাই যে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় মায়েদের নাকি পর্যাপ্ত পরিমাণে সেই দুধটা আসে না, সেটা কিন্তু শোনা যায়, মাঝে মধ্যে হয়, সেটার কি কারণ হতে পারে? তো খুব কমন আর খুব ভালো কোশ্চেন এটা, আর এটা আমরা আর খুব সেটা কমন। নিয়ে কিন্তু কিছু কিছু মানুষের মনে কিন্তু অনেক ভুল ধারণাও রয়েছে। একদম। সেটা কি হতে পারে? তো এটা খুব কমনলি আমরা দেখি পেরেন্টস এর মধ্যে, যে মা বলছে যে স্যার ও দুধ তো খাচ্ছে না ঠিক মতো, আমার দুধ হচ্ছে না ঠিক মতো। তো এটা কিন্তু বোঝাটা খুব দরকার যে আদর দুধ ঠিক মতো হচ্ছে না হচ্ছে, এটা আপনি কিভাবে বুঝবেন।
তো একটা জিনিস আমরা যেটা বলি, বাচ্চা যদি দুধ খেয়ে 2 থেকে 3 ঘন্টা মিনিমাম ঘুমায়, প্লাস ওর ইউরিন আউটপুট মানে টয়লেট যে করছে, পেশাব যে করছে বা শি যে করছে, এটা যাতে দিনে 6 বার বা 8 বার অন্তত করে 24 ঘন্টার মধ্যে, এটা আমরা দেখি। এটা যদি থাকে, বাচ্চা যদি ঘুম মানে খাওয়ার পরে 2-3 ঘন্টা ঠিক মতো ঘুমায়, প্লাস আমরা যদি দেখি যে ওয়েট গেইন হচ্ছে, তো আমাদের কাছে গ্রোথ চার্ট থাকে যেটাতে আমরা প্লট করি যে বাচ্চার ওয়েট গেইন হচ্ছে নাকি। তো নর্মালি প্রথম 3-4 মাস অন্তত 20 to 30 গ্রামস ইন এ ডে বাচ্চা ওয়েট গেইন করে, তো 20 থেকে 30 গ্রাম। তো যদি দেখি যে এটা ওয়েট গেইন করছে বাচ্চা, বা ইউরিন পাস করছে 6 বার বা 7 বার দিনে বা এর বেশি পাস করছে, প্লাস ঘুমাচ্ছে ঠিক মতো, দুধ খাওয়ার পর 2-3 ঘন্টা আরামসে ঘুমাচ্ছে, তাহলেই বুঝতে লাগবে যে ব্রেস্ট মিল্ক এডিকুয়েট হচ্ছে আর বাচ্চা খাচ্ছেও। তো মানে অনেক এটা সময় নর্মাল। এটাই নর্মাল। অনেক সময় মার মনে হয় যে আসছে না, কিন্তু এটা কিন্তু আপনি জাস্ট শুধু ইউরিন আউটপুট দেখলে বা যদি ঠিক মতো ঘুমায় বাচ্চা, খেলাধুলা বাকি সব ঠিক আছে, তাহলেই বুঝতে পারবেন যে ঠিকঠাকই আছে। আর ওয়েট গেইন যদি হয় তাহলে তো আর কোনো চিন্তাই নেই। তো মায়েদের খাবার দাবারে কি ধরনের পরিবর্তন আনা দরকার সেই সময়টাতে? হ্যাঁ, তো এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেটা আমরা খুব কমনলি পাই। অনেক সময় বয়স্ক যারা আছেন ওরা মাদের খাবারে অনেক রেস্ট্রিকশন দেয় যে তেল খাবে না বেশি বা ঝাল খাবে না বেশি, বাচ্চা দুধ খাচ্ছে তোমার, এটা নিয়ে একটা জিনিস যেটা বলবো, কোনো রেস্ট্রিকশন কিন্তু করা উচিত না, একদম উল্টো আরো বেশি খাওয়ানো উচিত ওই টাইমটাতে। ল্যাকটেশন যেটা ব্রেস্ট মিল্ক সিক্রেশনের জন্য কিন্তু খুব বেশি দরকার, যে নর্মালি যাতে মা খায়, সবকিছু খেতে পারে মা, মাছ মাংস ডিম থেকে শুরু করে আরো বেশি করে খাবে। তখন যত ভালো করে মা খাবেন তত ভালো করেই বাচ্চার ব্রেস্ট মিল্ক পাবে। তো ফুড ছাড়া আমরাও অবশ্যই বলবো ওয়াটার আর মিল্ক, মা যাতে ভালো মতো জল খায়, ভালো মতো দুধ খায়, আর অন্যান্য খাবার তো আছে, প্রোটিন কার্বোহাইড্রেট এগুলো তো যা আছে যেরকম আছে এগুলি চলবে, কিন্তু সাথে এডুকেট অ্যামাউন্ট অফ ফ্লুইড প্লাস মিল্ক যাতে মা খায় এটাও এনশিওর করতে লাগবে। কোনো আননেসেসারি রেস্ট্রিকশন মাকে যাতে না করা হয় যে এটা খাবে না বা ওইটা খাবে না, তেল বেশি খাবে না বা কিছু, খুব কমনলি আমরা যেটা হ্যাঁ, দেখে সেটা থাকি। কিন্তু হয়ে থাকে। একদম। বাড়ির যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তারা কিন্তু অনেক ধরনের রেস্ট্রিকশন দেয় এই খাবার দাবারে। একদম। আর প্লাস অনেক কিছু এক্সট্রাও খাওয়ানো হয় বাচ্চাকে প্রথম কয়েক মাসের মধ্যেই, বলে যে মধু খাইয়ে দিই বাচ্চাকে, বা গ্রাইপ ওয়াটার যেটা অনেক সময় বলে যে গ্রাইপ ওয়াটার খাইয়ে দিই বাচ্চাকে প্রথম কয়েকদিন, এগুলো কিন্তু একদমই রিকমেন্ডেড না। প্রথম 6 মাসে ব্রেস্ট মিল্ক ছাড়া আর কিছু খাবে না বাচ্চা, এমনকি জলও না। তো অনেকেই আরো একটা কোশ্চেন থাকে যে সামার সিজন চলছে, যে খুব গরম, এত গরমের মধ্যে ডাক্তারবাবু একটু জল খাইয়ে দিই বাচ্চাকে, এত তো গরম সবাই ঘামছি আমরা। মনে রাখবেন ব্রেস্ট মিল্কে কিন্তু 80 to 85% ওয়াটারই থাকে। তো 80 to 85% যেহেতু জল আছে, আপনার এক্সট্রা করে জল দেওয়ার কোনো দরকার নেই এখানে, আপনি শুধু ব্রেস্ট মিল্ক কন্টিনিউ করলেই চলবে। আর এক্সট্রা কোনো খাবার, গ্রাইপ ওয়াটার, হানি বা মধু, যে কোনো কিছু, এগুলো কিন্তু একদম 6 মান্থস অব্দি তো একদমই অ্যালাউড না। আর 6 মান্থসের পরে বুঝে যেটা দরকার তখন কমপ্লিমেন্টারি ফিড যেটা আমরা বলি ওইগুলি স্টার্ট করতে লাগবে আস্তে আস্তে। যারা নতুন মা হয়েছেন, যারা ব্রেস্ট ফিডিং করান, তাদের তো নিশ্চয়ই পর্যাপ্ত সেই ঘুমের দরকার, হুম সেটা একদম। নিয়ে কি বলবেন? তো এটা নিয়ে যেটা বলবো আমি, ব্রেস্ট মিল্ক সিক্রেশনটা যেটা, এটা কিন্তু সাইন্টিফিক ভাষায় দুটো হরমোন রেগুলেট করে, একটা হলো প্রোল্যাকটিন আর একটা হলো অক্সিটোসিন। তো প্রোল্যাকটিন যে হরমোনটা আছে এটা মিল্ক সিক্রেশনে হেল্প করে, মানে এই হরমোনটা যদি বাচ্চা যখন মিল্ক টানছে, ব্রেস্ট মিল্ক টানছে, তখন একটা নার্ভ গিয়ে ব্রেইনে যায়, ওখানে এন্টেরিয়র পিটুইটারি বলে একটা গ্ল্যান্ড আছে, ওইখান থেকে স্টিমুলেশন হয়, ওই এন্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডটা এরপর স্টিমুলেট করে প্রোল্যাকটিন হরমোন যাতে রিলিজ হয়, প্রোল্যাকটিনটা ওই মিল্ক সিক্রেশনে হেল্প করে। এটা সিক্রেশনে হেল্প করলে এরপর অক্সিটোসিন বলে আরেকটা হরমোন আছে যেটা পোস্টেরিয়র পিটুইটারি থেকে বের হয়, ওইটা মিল্কটাকে ইজেক্ট করতে হেল্প করে, মানে ওই যে সিক্রেটরি সেলস যেগুলো আছে ওখান থেকে বেরিয়ে বাচ্চার মুখ অব্দি আনতে হেল্প করে। তো এই দুটো হরমোনই কিন্তু খুব দরকার ওভারঅল ব্রেস্ট ফিডিং পুরোটা ঠিক মতো করাতে। তো অক্সিটোসিন যে হরমোনটা আছে এটা কিন্তু মার অনেক কিছু, মার ইমোশনাল স্টেটের উপর ডিপেন্ড করে। তো মার যদি কোনো টেনশন হয় বা কোনো স্ট্রেস ফ্যাক্টর কোনো কিছু যদি আছে, বা ঠিক মতো যদি রাত্রে না ঘুমায়, তো ন্যাচারালি একটু অ্যাংজাইটি থাকবে মার। তো এইগুলো যদি থাকে তাহলে কিন্তু হরমোন রিলিজটা অনেক কম হয় আর কি। তো এই জন্য আমরা বলি যে যখনই এরকম ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছেন মা, রাত্রেবেলা যাতে এডিকুয়েটলি মা রেস্ট নিতে পারে এটা খুব দরকার, কিন্তু রাত্রেবেলা ইন বিটুইন যাতে ফিডিংও করা এটাও কিন্তু খুব দরকার। ইন কেস যদি রাত্রেবেলা মা
খাওয়াতে পারছেন না যে কোনো কারণে, বাচ্চা হয়তো জাগছে বারবার, খাওয়াতে লাগছে ওই টাইমে, তাহলে পরের দিন যাতে অ্যাটলিস্ট দিনের বেলা যাতে মাকে আলাদা টাইম দেওয়া হয় ঘুমানোর জন্য, ওই টাইমে যাতে অন্য কেউ বাচ্চাকে দেখে, যাতে এক প্রপার রেস্ট যাতে মা পায়, এটা কিন্তু খুব দরকার। আর রাত্রেবেলার ফিডিংটা নিয়েও আমি একটা জিনিস বলতে চাই, রাত্রেবেলা অনেকেই রাত্রেবেলা ফিডিংটাকে অ্যাভয়েড করে, এটা কিন্তু বলতে গেলে না করলেই বেটার। রাত্রেবেলা স্যার ফিডিং এই অ্যাভয়েড করার কারণটা কি রয়েছে? ন্যাচারালি সারাদিন যেহেতু মা খুব টায়ার্ড হয়ে যাচ্ছেন, রাত্রেবেলা অটোমেটিক্যালি ঘুমিয়ে পড়ছেন। আর বাচ্চারাও অনেক সময় রাত্রেবেলা খুব বেশি কাঁদে বা কিছু, কারণ কি এটা ডায়োনাল ভেরিয়েশন একটা থাকে, যেটা প্রেগনেন্সির টাইমে থাকে, এটা বেরিয়ে বাচ্চা বেরিয়েও ওই রকম ওই ভেরিয়েশনটা কাজ করে, তো বাচ্চারা রাতে জাগে মেইনলি। আচ্ছা, তো এটা আস্তে ধীরে যখন বাচ্চা বড় হয় তখন ঠিক হয়ে যায়, কিন্তু রাত্রেবেলা ফিডিংটা খুব দরকার, কারণ কি রাত্রেবেলায় প্রোল্যাকটিন হরমোন, যেটা বলছিলাম, প্রোল্যাকটিন হরমোনটা সিক্রেট হয়। তো মা যদি রাত্রেবেলা ফিডিং করা ঠিক মতো, তাহলে নেক্সট দিনের জন্য মিল্ক আরো সিক্রেট হয়ে থাকবে, তো নেক্সট দিনের খাওয়াটা আরো অনেক বেটার থাকে আর কি, যদি আচ্ছা। মা রাত্রেবেলা খাওয়া। কিন্তু এট দ্য সেম টাইম মাকে রেস্টও দিতে লাগবে। রাত্রেবেলা যেহেতু মার উঠে উঠে খাওয়াতে লাগছে, দিনের বেলায় যাতে ঠিক মতো মা, বেবি যখন ঘুমাচ্ছে তখন যাতে মাকে অ্যাটলিস্ট ঘুমানোর জন্য টাইম দেওয়া হয়, বাকিরা যাতে এই অ্যাক্টিভ রোল নেয় যে ওই টাইমে বাচ্চাকে আমরা দেখে নেব, এটা যাতে করা হয়, এটা কিন্তু খুব দরকার আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার। এবারে জানতে চাইবো যে একটি শিশুর কত দিন অবধি বা কত বছর অবধি মার দুধ খাওয়া প্রয়োজন? তো 6 মাস অবধি আমরা বলি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, যেটাতে বাচ্চা শুধু ব্রেস্ট মিল্কই খাবে, আর কিছু যাতে না খায়। 6 মাসের পর কি হয়, ব্রেস্ট মিল্ক যেটা, এটা এডিকুয়েট থাকে না বাচ্চার সব রিকোয়ারমেন্টস ফুলফিল করার জন্য। তো তখন আমরা বলি কমপ্লিমেন্টারি ফিড, মানে যে শক্ত খাওয়ার যেটা বলি সেমি সলিড ফুড, এটা স্টার্ট করতে পারেন 6 মাসের পর থেকে। কিন্তু এটা মনে রাখতে লাগবে, 6 মাসের পর যখন কমপ্লিমেন্টারি ফিড স্টার্ট হচ্ছে, তখন কিন্তু ব্রেস্ট ফিডিং বন্ধ করলে চলবে না আর কি। ব্রেস্ট ফিডিং যাতে কন্টিনিউ করে, এটা আমাদের দেখে রাখতে লাগবে। আচ্ছা, অ্যাটলিস্ট 2 বছর অব্দি তো আমরা বলি ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করতে, এর বেশি খাওয়ালেও কোনো অসুবিধা নেই। আস্তে ধীরে পরে এটা যখন সিক্রেশন কমে যায়, তখন আস্তে ধীরে এটা বন্ধ করে দেওয়া যাবে। কিন্তু অ্যাটলিস্ট আমরা বলি যে 2 বছর অব্দি যাতে বাচ্চাকে অন্যান্য খাবারের সাথে সাথে ব্রেস্ট মিল্কও যাতে কন্টিনিউ করা হয়। ব্রেস্ট মিল্ক কিন্তু নিজের যা যা দরকার, ওই 1 বছরের বাচ্চা যতটুকু দরকার, 1.5 বছরের বাচ্চা যতটুকু দরকার, ওই জিনিসটা কিন্তু ব্রেস্ট মিল্কে তখনও মা সিক্রেট করে যাচ্ছেন। তো আলটিমেটলি আমরা বলি যে 2 বছর অব্দি যাতে অ্যাটলিস্ট ব্রেস্ট মিল্ক খাওয়ানো হয়। আর এরপর একটা অপশনাল, যদি যতটুকু বাচ্চা খাচ্ছে খাবে, এরপরে আস্তে ধীরে এটা বন্ধ করে দেওয়া যাবে। তো ওটাই। আচ্ছা, মার যদি কোনো ধরনের কোনো সর্দি কাশি হলো বা কোনো ভাইরাল কোনো ফিভার হলো বা যে কোনো ধরুন জটিল কোনো সমস্যা হলো, যেটার জন্য মাকে মেডিসিন নিতে হচ্ছে, সেই সময়টাতে কি ব্রেস্ট ফিডিং করানো যায়? তো এটাও একটা খুব ভালো কোশ্চেন, যেটা আমরা সবসময় এনকাউন্টার করি। সবসময় পেরেন্টসরা নিয়ে আসে যে মা সর্দি কাশি বা জ্বর হয়েছে, খাওয়াতে পারবে নাকি ব্রেস্ট মিল্ক। তো ব্রেস্ট মিল্কের কিন্তু কোনো হার্ডলি কোনো কন্ট্রা ইন্ডিকেশন আছে আর কি, মানে সবসময় খাওয়াতে পারবে ব্রেস্ট ফিডিং। মা যদি সর্দি কাশি থাকে, এগুলো মোস্টলি ভাইরাস ইনফেকশন থেকে হয়, ভাইরাল ইনফেকশন থেকে। তো এগুলো কিন্তু কিছু ব্রেস্ট মিল্ক দিয়ে যাবে না বাচ্চার কাছে। বা যখন কোনো মেডিসিন নেন তখন? তো ম্যাক্সিমাম ড্রাগস যেগুলো মা নেয়, বা থাইরয়েডের ওষুধ বা সুগারের ওষুধ যদি মা খায়, বা যে কোনো ছোট মোটো ওষুধ যেগুলো আছে, এগুলো খেলে কোনো ব্রেস্ট মিল্ক আটকানো কিছু দরকার নেই, ব্রেস্ট মিল্ক কন্টিনিউ করবে নিজের জায়গায়। যদি অ্যান্টি ক্যান্সার ড্রাগ কেউ যদি মা যদি খায়, বা যদি ধরুন অ্যান্টি সাইকোটিক ড্রাগ কিছু, যেটা মেন্টাল হেলথের জন্য, মেন্টাল ইলনেসের জন্য কিছু মা খাচ্ছে, তো এগুলো কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব কমই এমন ড্রাগ আছে যেগুলো খেলে খেলে আমরা বলি যে ব্রেস্ট ফিডিংটা তখন বন্ধ রাখতে লাগবে। আর একটা জিনিস যেটা বললেন, জটিলতা যদি কোনো থাকে, কোনো রোগ বা কিছুতে, তো ম্যাক্সিমাম জিনিসে কিন্তু আমরা কোনোখানেই ব্রেস্ট মিল্ক বন্ধ করি না। এবার এটা হেপাটাইটিস হোক বা টিউবারকুলোসিস হোক, যেটাই হোক। একটা জিনিস, সর্দি কাশির সময় আমরা যেটা বলি, মা যাতে মাস্ক ইউজ করে, মাস্ক যাতে ইউজ করে, কারণ কি ইনফেকশন গুলি স্প্রেড হওয়ার রাস্তা কিন্তু ওইটাই, সর্দি কাশির মাঝখানে। তো যখন ফিডিং যখন করাবেন, তখন যাতে মা মাস্ক ইউজ করেন, ঠিক মতো হাত যাতে স্যানিটাইজেশন যাতে ভালো মতো করা হয়, সোপ দিয়ে যাতে, সোপ ওয়াটার দিয়ে যাতে ভালো মতো ধুয়ে এরপর বাচ্চাকে হ্যান্ডেল করে, আর মাস্ক ইউজ করলেই হবে। এতটুকু, এই দুটো প্রিকশন নিলেই আর কোনো চিন্তা নেই, পুরোপুরি ব্রেস্ট ফিডিং কন্টিনিউ করতে পারেন মারা। আচ্ছা, যদি কোনো কর্মজীবী মা থাকেন, সে তো নিশ্চয়ই 6 মাস পর উনি নিজের কর্মক্ষেত্রে নিশ্চয়ই যোগ দেবেন, তখন সময়টাতে কি করা? তো 6 মান্থস অব্দি যেটা ম্যাটারনিটি লিভ, তো মাদের থাকে অলরেডি।
তো অনেক সময় কি হয়, এর আগেই মাদেরকে যেতে লাগে কাজের বিভিন্ন কারণে। তো একটা জিনিস যেটা আমরা বলি, ব্রেস্ট মিল্কটা আপনি কিন্তু তখনও কন্টিনিউ করবেন, আর এটাকে এক্সপ্রেস করে রাখতে পারেন আর কি। তো যে কোনো মাকে আমরা ওইটাই বলি যে আপনি একটা ক্লিন কন্টেইনারে স্টিলের কিছু একটা জায়গাতে স্টোর করে রাখলে ভালো। ব্রেস্ট মিল্কটা আপনি এক্সপ্রেস করে যদি রেখে যায়, এটা কিন্তু রুম টেম্পারেচারে প্রায় 6 ঘন্টার মতো থাকে। তো যেই থাকবে বাড়িতে, ও বাটি চামচ দিয়ে এটাকে খাইয়ে দিতে পারে। প্লাস যদি এটা ফ্রিজে রাখা হয় তাহলে তো 24 ঘন্টা অব্দি থাকা যায়। তো সবসময় আমরা বলি যে এক্সপ্রেস করে রেখে যেতে, এটাকে আপনি রুম টেম্পারেচার 6 ঘন্টা, ফ্রিজে রাখলে 24 ঘন্টা অব্দি ইউজ করা যাবে। অন্য কেউ এটাকে খাইয়ে দিতে লাগবে ওই টাইমটাতে, মা যখন কাজে যাচ্ছেন। প্লাস আমরা এখন কিন্তু গভর্নমেন্ট অনেক নিয়ম করছে যাতে ওয়ার্ক প্লেস যেখানে মা কাজ করছেন ওইখানে যাতে প্রপার এনভায়রনমেন্ট থাকে, কোঅপারেশন যাতে থাকে অন্যান্য ওয়ার্কারদের, মানে যারা মার কলিগ আছেন ওদের থেকে, যাতে মা একটা টাইম যদি সম্ভব হয় বাড়িতে গিয়ে যাতে বাচ্চাকে খাইয়ে আসতে পারে, এটা একটা। সেকেন্ড, যাতে একটা বেবি ফ্রেন্ডলি কিছু যাতে একটা স্পেস থাকে মার ওয়ার্ক প্লেসেও। অনেক সময় সম্ভব হয় না, বাড়িতে রেখে আসে, কোনো সাপোর্ট থাকে না। তো যেখানে কাজ করছেন মা ওখানে যদি একটা বেবি ফ্রেন্ডলি কিছু একটা জায়গা থাকে, ক্রেশ টাইপের কিছু থাকে, তাহলে মা যাতে ওখানে বাচ্চা রেখে ইন বিটুইন কাজের মাঝখানে গিয়ে যাতে ওখানে খাওয়াতে পারে। তো এগুলো এখন খুব ফলো করছে অনেকখানে, যে এটা যাতে ওয়ার্ক প্লেসে যাতে এসব ব্যবস্থা থাকে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা এই অনুষ্ঠান আর দীর্ঘায়িত করতে পারছি না, আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন, এবং আমরা চাইবো এই বিষয়ে যেন আপনি আমাদের এই যে দর্শকরা রয়েছেন তাদের কি সতর্ক বার্তা দেবেন। তো ওটাই আমি বলতে চাই পেরেন্টসদের বা মাদের স্পেশালি, যে আপনারা একদম ব্রেস্ট মিল্কটা কিন্তু, মানে আমরা বলি যে এটা একটা ন্যাচারাল ভ্যাকসিন বাচ্চার জন্য। তো এটা কিন্তু যতটুকু সম্ভব আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন, যত তাড়াতাড়ি পারে আপনারা স্টার্ট করতে পারেন, আর এটা যাতে কন্টিনিউ করতে পারেন এটা দেখবেন। আর স্পেশালি অনেক স্ট্রেস বা অ্যাংজাইটি থাকে যে প্রথম 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, তো ব্রেস্ট মিল্ক সিক্রেশন তখন অনেকটা কম থাকে। তো এটা কিন্তু আস্তে ধীরে বাড়তে থাকে। ব্রেস্ট মিল্ক সিক্রেশনটা যেটা, এটা প্রথম কয়েকদিন একটু কম থাকে, আস্তে ধীরে এটা বেড়ে যায়। তো তখন এটাই ধৈর্য ধরে বাচ্চাকে খাইয়ে যাওয়া, আর বাচ্চা টানলেই কিন্তু দুধ আসবে। তো এটা যতক্ষণ মা বুঝছে যে, আর মার যাতে ইচ্ছাটা থাকে যে আমি আমার বাচ্চাকে আমার ব্রেস্ট মিল্কই দেবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ কি এখন তো অনেক কিছু এক্সট্রা এসছে বাজারে, ইনফ্যান্ট ফর্মুলা থেকে শুরু করে অনেক কিছু, সবকিছুরই কিন্তু অনেক প্রবলেম আছে বলতে বলবো। যেখানে ফর্মুলাটা আপনি নিলে ঠিক মতো আপনি মিক্স করতে পারছেন নাকি, কারণ কি যে অনেকেই অনেক সময় আসে যে খাওয়াচ্ছে দোকান থেকে কিনা, কিন্তু ঠিক মতো মিক্স করতে পারছে না, কতটুক জলে কতটুক পাউডার মিশাতে লাগবে এগুলো জানে না। তারপর ঠিক মতো ক্লিন করছে না, যেসব বোতলে খাওয়াচ্ছে বা যেসব গ্লাসে খাওয়াচ্ছে এগুলো ক্লিন করছে না। তো ওগুলো যদি যতক্ষণ ক্লিন করা হবে না, তো বাচ্চার বারবার ডায়রিয়া হচ্ছে, বারবার পাতলা পায়খানা হচ্ছে, তো ইনফেকশন থেকে অনেক কিছু ভুগছে বাচ্চারা। তো এগুলো যাতে অ্যাভয়েড করা হয় যতটুকু সম্ভব আমাদেরও ট্রাই করতে লাগবে। এই জন্যই মাদের যথাসম্ভব যতটুক দরকার এতটুক যাতে ব্রেস্ট মিল্কই দেওয়া হয়, এটাই বলবো। আর এটা যাতে সাপোর্টটা যাতে সবখান থেকে পায়, একলা মা তো সবকিছু করতে পারবে না, আশেপাশের ফ্যামিলি যাতে সাপোর্ট করে মাকে অন্যান্য দিকে, তাইলেই মা অতটুকুই কমফোর্টেবল থাকবে, আর নিজে যত রিল্যাক্স থাকবেন অতটুকুই ওনার ব্রেস্ট মিল্ক বাড়বে, অতটুকুই উনি ভালো মতো খাওয়াতে পারবেন বাচ্চাকে। একদম। আবারও অসংখ্য ধন্যবাদ জানাই স্যার আপনাকে। অনেক গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান অনুষ্ঠান আমরা আজকে করলাম, কারণ এই জিনিসটা জানানো কিন্তু খুব দরকার আমাদের সকলের মাঝে। একদম। এবং আর সেটার মাধ্যমে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে, আমাদের যে যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে একটা সুন্দর এবং একটা সুস্থ সমাজ আমরা উপহার দিতে পারবো। এবং তার জন্য কিন্তু দরকার আমাদের পারিবারিক সহায়তা। তার জন্য আমাদের যদি মা বাবাদের যদি আমরা সেই সতর্ক বার্তাটা পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু সেই সন্তানটা একটা সুন্দর এবং সুস্থ সমাজ ওরা পাবে। একদম। এবং কি মানসিক এবং শারীরিক ভাবে ওরা সুস্থ থাকতে পারবে। এবং তার জন্যই আমাদের এই পজিটিভ বার্তার পথ চলা। আমরা আবার আরেকটি অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হচ্ছে। এমন ভাবে আমরা বিভিন্ন সচেতনমূলক বার্তা আপনাদের সকলের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ অবধি আপনারা চোখ রাখুন আমাদের এই পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।